ওয়েলকাম সবাইকে ক্লাসমেট4 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় রেপ অফ দ্য লক ক্যান্টো 4। রেপ অফ দ্য লকের ক্যান্টো 4-এর ওপরে আজকের এই ক্লাসটি পার্ট 1, যেখানে আমি ক্যান্টো 4-এর একদম প্রথম দিকটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা রেপ অফ দ্য লকের ক্যান্টো 3 কভার করেছি ইন ডিটেইল, লাইন বাই লাইন, বিভিন্ন পার্টে। আশা করি তোমরা সবাই দেখেছো। যারা যারা দেখোনি, ক্রনোলজিক্যালি সেই সমস্ত পার্টগুলো দেখে নেবে, তাহলে রেপ অফ দ্য লকের ক্যান্টো 4-এর এই পার্ট 1টি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সিরিজে আমরা রেপ অফ দ্য লকের ক্যান্টো 1 থেকে 5 পর্যন্ত পুরোটাই কভার করব, তাই আশা করব সবাই ক্লাসগুলো মন দিয়ে দেখবে। রেপ অফ দ্য লকের এই সমস্ত ক্লাসগুলি ক্যান্টো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত একটা সিঙ্গেল প্লে লিস্টে আমি দিয়ে দিচ্ছি। আশা করি তাতে তোমাদের সবারই খুব হেল্প হবে। তোমাদের পিএসসির সিলেবাসে রেপ অফ দ্য লক ফুল পোমটি রয়েছে, তাই এই সিরিজে রেপ অফ দ্য লকের উপরে প্রত্যেকটি ক্যান্টো নিয়ে লাইন বাই লাইন ইন ডিটেইল এক্সপ্লেনেশন সহ ক্লাসেস থাকছে। তাই যারা যারাই পিএসসির প্রস্তুতি নিচ্ছ, আশা করি রেপ অফ দ্য লকের উপরে A to Z এই সমস্ত ক্যান্টো বেসড লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের এই ক্লাসগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই বেল আইকনটা প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং পিএসসির অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে পিএসসির অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে ফুল সিলেবাস কভার করে আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকছে, সঙ্গে প্রশ্ন উত্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এছাড়াও পিএসসির অ্যাসপিরেন্টসরা চাইলে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রশ্ন উত্তর সহ ইন ডিটেলস নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং প্রশ্ন উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আশা করি এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটগুলো আগামী পরীক্ষাতে তোমাদেরকে খুবই হেল্প করবে। আর ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, ক্যান্টো 3 পর্যন্ত আমরা দেখেছিলাম যে ব্যারন বেলিন্ডার চুল বা লক কেটে নিয়েছিল, এবং ক্যান্টো 4-এ আমরা দেখতে পাবো কি না, ক্যান্টো 4টা শুরুই হচ্ছে যে বেলিন্ডার তীব্র ক্ষোভ, হতাশা এবং রাগের মধ্য দিয়ে। কারণ ক্যান্টো 3-তে শেষে এসে চুল কেটে নিয়েছিল বা লকটা কেটে নিয়েছিল, তাই ক্যান্টো 4-এর প্রথমেই কিন্তু বেলিন্ডার সেই তীব্র ক্ষোভ, হতাশা, রাগ এগুলো আমরা দেখতে পাবো যখন ব্যারন তার চুলের গোছাটি কেটে ফেলে। সিলফরা অদৃশ্য হয়ে যায়। অমঙ্গলজনক অ্যাম্ব্রিয়েল, পাতাল লোকের সেই বিষণ্ণতার দেবী, স্প্লিনের গুহায় যাত্রা করে। সে বেলিন্ডার দুঃখ কষ্ট বাড়ানোর জন্য সেই দেবীর কাছ থেকে দীর্ঘশ্বাস, কান্না এবং আবেগে ভরা একটি বাক্স এবং একটি শিশি সংগ্রহ করে আনে। অ্যাম্ব্রিয়েল ফিরে এসে বেলিন্ডার উপরে বাক্সটির বিষয়বস্তু উন্মুক্ত করে দেয়, যার ফলে বেলিন্ডা এবং তার বন্ধু থ্যালেস্ট্রিস ক্ষোভে ফেটে পড়ে। থ্যালেস্ট্রিস ব্যারনকে অভিশাপ দেয় এবং স্যার প্লুমকে দিয়ে ব্যারনকে চুলের লকটি ফেরত দিতে বলে। মানে সে প্লুমকে পাঠায় ব্যারনকে বলতে যেন সে চুলের লকটি ফেরত দেয়। ব্যারন কিন্তু লকটি ফেরত দিতে চায় না, অস্বীকার করে, এবং সে বলে যে সে এটা চিরকাল সেই লকটা পরবে, এটা তার বিজয়ী, এটা তার জয়ের একটা স্মারক। এরপর অ্যাম্ব্রিয়েল দুঃখের সেই শিশিটা বেলিন্ডার উপরে আবার ঢেলে দেয়, এবং বেলিন্ডা আরো বেশি শোকে আচ্ছন্ন হয়ে পড়ে, নিজের চুল হারানোর জন্য বিলাপ করতে থাকে। এটাই আমরা ক্যান্টো 4-এর একদম প্রথম পর্যায়ে দেখতে পাবো। তো দেখো, লাইন বাই লাইন আমি টেক্সট রিডিং শুরু করছি। রেপ অফ দ্য লক ক্যান্টো 4 পার্ট 1 সবাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। কি বলা হয়েছে? বাট অ্যাংজিয়াস কেয়ার্স দ্য পেনসিভ নিম্ফ অপ্রেসড অ্যান্ড সিক্রেট প্যাশন লেভার্ড ইন হার ব্রেস্ট। বাট অ্যাংজিয়াস কেয়ার্স মানে কি? উদ্বেগ, দুশ্চিন্তা। পেনসিভ মানে বিষণ্ণ বা চিন্তিত। নিম্ফ মানে সুন্দরী, আমরা জানি। আর অপ্রেসড মানে ভারাক্রান্ত, চাপে থাকা। সিক্রেট প্যাশন গোপন আবেগ, মানে রাগ, লজ্জা এবং অহংকারে আঘাত। লেভার্ড মানে কষ্ট করে কাজ করা, সংগ্রাম করা। আর ব্রেস্ট হৃদয়। দেখো, এখানে তুচ্ছ একটা ঘটনাকে, চুল কাটাকে অত্যন্ত গুরুতর মানসিক সংকট হিসেবে দেখিয়েছেন, যা অভিজাত সমাজের সেই অতিরিক্ত আবেগ প্রবণতা এবং সৌন্দর্য আসক্তিকে বিদ্রুপ করছে। বলা হচ্ছে, বাট অ্যাংজিয়াস কেয়ার্স দ্য পেনসিভ নিম অফ ব্রেস্ট অ্যান্ড সিক্রেট প্যাশনস লেভার্ড ইন হার
ব্রেস্ট, মানে বেলিন্ডা এখানে নিম্ফ, বেলিন্ডাকে আবারও এখানে নিম্ফ বলা হয়েছে। ক্যান্টো 3-তেও দেখেছি শেষের দিকে নিম্ফ বলা হয়েছে। বেলিন্ডা এখানে তার চুলের গোছা কেটে নেওয়ার পর গভীর মানসিক অশান্তিতে ভুগছে। তার মন উদ্বেগ এবং দুশ্চিন্তায় ভারাক্রান্ত। বাট দিয়ে শুরু হয়েছে, কিন্তু গভীর চিন্তা বিষণ্ণ সুন্দরীকে, অ্যাংজিয়াস কেয়ার্স দ্য পেন্সিভ নিম বিষণ্ণ সুন্দরীকে আচ্ছন্ন করে ফেললো। অপ্রেসড অ্যান্ড সিক্রেট প্যাশন, এবং গোপন আবেগ লেবার্ড ইন হার ব্রেস্ট, তার মন বা মনের ভেতরে তোলপাড় শুরু করলো। তাহলে কিন্তু গভীর চিন্তা বিষণ্ণ সুন্দরীকে আচ্ছন্ন করে ফেললো এবং গোপন আবেগ তার মনে তোলপাড় সৃষ্টি করে। নেক্সট লাইন, নট ইউথফুল কিংস ইন ব্যাটেল সেজড অ্যালাইভ, নট স্কর্নফুল ভার্জিনস হু দেয়ার চার্মস সার্ভাইভ। নেক্সট লাইনগুলোতে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে নট ইউথফুল কিংস ইন ব্যাটেল সেজড অ্যালাইভ, যুদ্ধে জীবিত অবস্থায় বন্দী হওয়া তরুণ রাজাদের দুঃখ বেলিন্ডার মতো এত গভীর নয়। ইতিহাস এবং মহাকাব্যের পরাজিত রাজাদের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে। মক এপিক তুচ্ছ বিষয়ে গুরুতর একটা তুলনা, যুদ্ধবন্দিত্ব বাস্তব ট্র্যাজেডি, তবুও তার চেয়েও বড় করে দেখানো হচ্ছে এখানে একটা চুল কাটা যাওয়ার ঘটনাকে। এটাই হচ্ছে প্রকৃত বিদ্রোহ, তাই না? নট স্কর্নফুল, স্কর্নফুল ভার্জিনস মানে অহংকারী অবিবাহিত নারী, ভার্জিন মানে নারী, স্কর্নফুল অহংকারী। চার্ম সার্ভাইভ সৌন্দর্য এবং যৌবন হারানো। তাহলে নট স্কর্নফুল ভার্জিন হু দেয়ার চার্ম সার্ভাইভ, যে গর্বিত কুমারীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য হারায় তাদের কষ্ট এতটা নয় যতটা বেলিন্ডার। সৌন্দর্য হারানো সমাজের সব থেকে বড় ক্ষতি, তবুও বেলিন্ডার শোককে তার ঊর্ধ্বে দেখানো হচ্ছে এখানে, যেটা সমাজের রূপ বা মোহকে ব্যঙ্গ করছে। তাই বলা হচ্ছে নট ইউথফুল, সকল সুখ থেকে বঞ্চিত। তাই বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে জীবন্ত বন্দী হওয়া তরুণ রাজারাও নন, কিংবা তাদের রূপ যৌবন হারানোর পর অহংকারী কুমারীরাও এত কষ্ট বা শোক পান না যতটা বেলিন্ডা পাচ্ছে। নট আর্ডেন্ট লাভার্স রবড অফ অল দেয়ার ব্লিশ, নট অ্যানসিয়েন্ট লেডিজ হোয়েন রিফিউজড আ কিস। তাহলে আর্ডেন্ট লাভার্স মানে গভীরভাবে প্রেমে পড়া মানুষ, ব্লিস মানে সুখ। প্রিয়জন হারানো প্রেমিক বা প্রেমিক প্রেমিকাদের যন্ত্রণা পর্যন্ত বেলিন্ডার কষ্টের সমান নয়, বেলিন্ডার কষ্ট সব থেকে বেশি। প্রেম হারানো সত্যিকারের একটা বেদনা, কিন্তু পোপ দেখাচ্ছেন সমাজের এই কসমেটিক ক্ষতি তার চেয়েও যেন বড়। নট অ্যানসিয়েন্ট লেডিজ, বয়স্ক মহিলারা when refused a kiss, যখন চুম্বনে প্রত্যাখ্যাত হন তাদের সেই অপমান হয়তো তীব্র অপমান নয় আজ যেটা বেলিন্ডার হলো লক কাটা। মানে এই লাইনে সমাজের যৌবন প্রীতি এবং বার্ধক্য বিদ্বেষকে ব্যঙ্গ করা হয়েছে। সকল সুখ থেকে বঞ্চিত উদ্দীপ্ত প্রেমিকরাও নয়, বা চুম্বনে প্রত্যাখ্যানের শিকার হওয়া বৃদ্ধারাও এত কষ্ট পান না। নট টিরান্স ফায়ার্স দ্যাট unrepenting die, not Cynthia when her manteaus pinned away, ever felt such rage, resentment and despair as thou, sad virgin, for thy ravished hair. Not tyrants fires, পাপী এবং নিষ্ঠুর শাসকরাও that unrepenting die, অনুতাপহীন মৃত্যুর সময় এমন দুঃখ পায় না। ইতিহাসের আবার সেই নিষ্ঠুর শাসকদের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে। নৈতিক এবং আত্মিক ধ্বংসের চেয়ে বড় করে দেখানো হচ্ছে চুল কাটাটা। এটাই মক হেরোইক একটা অতিশয়ক। আর নট সিনথিয়া, সিনথিয়া রোমান দেবী ডায়না, চাঁদের দেবী সিনথিয়া। রোমান পুরাণে সিনথিয়া মূলত চন্দ্র দেবীর একটি উপাধি, যা গ্রিক দেবী আর্টেমিস, যিনি রোমানে ডায়না হয়েছিলেন, তার একটি উপাধি। সেই উপাধিকে নির্দেশ করা হচ্ছে, কারণ বলা হয় যে তিনি ডেলোস দ্বীপের সিনথাস পর্বতে জন্মগ্রহণ করেছিলেন। এই গ্রিকের দেবী আর্টেমিস, যিনি রোমানে ডায়না হয়েছিলেন, ডায়না ডেলোস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, ডেলোস দ্বীপের সিনথাস পর্বতে, তাই তার আরেক নাম কিন্তু সিনথিয়া। সিনথিয়া শব্দের অর্থ সিনথাস থেকে, সুতরাং সিনথিয়া অর্থ সিনথাস থেকে এসেছে এবং চাঁদ, শিকার এবং প্রকৃতির কথা উল্লেখ করে এটা। রোমান কবিতায়, বিশেষ করে প্রোপার্টিয়াসের লেখায়, সিনথিয়া ছিল তার বাস্তব জীবনের প্রেমিকা হোস্টিয়ার কাব্যিক একটি নাম, যিনি একজন সুন্দরী এবং আবেগপ্রবণ মহিলা। চাঁদ বা শিকারের দেবী ডায়না বা আর্টেমিস, যার নাম
সিনথিয়া সিনথাস পর্বতে জন্মগ্রহণের জন্য। সবচেয়ে সাধারণ পৌরাণিক উল্লেখ হচ্ছে এটাই। এবং এই যে সিনথিয়া নামটা তাকে রাত, প্রান্তর এবং কুমারিত্বের সাথে যুক্ত করে। সাহিত্যে তিনি একজন জটিল উগ্র নারী যিনি কবিতাকে অনুপ্রাণিত করেছিলেন, তাই এখানে তার রেফারেন্সটা তুলে আনা হয়েছে। তাই বলা হয়েছে নট সিনথিয়া হোয়েন হার ম্যানেস্ট্রিয়া স্পিন্ড আওয়ে। চাঁদের দেবী সিনথিয়ার পোশাক যদি এলোমেলো হয় তবুও তিনি এত কষ্ট পান না। সিনথিয়া রোমান দেবী, তার পোশাক বিকৃতির সঙ্গে বেলিন্ডার চুল কাটার তুলনা করা হচ্ছে। হাস্যকর একটা বিদ্রুপ। ম্যান্টো বা ম্যান্টেউ আলখাল্লা এবং পিন্ড আওয়ে ভুলভাবে আটকানো। তাহলে চাঁদের দেবী সিনথিয়ার পোশাক এলোমেলো হয়ে গেলেও তিনি এতটা দুঃখ পান না। এভার ফেল সাচ রেজেন্টমেন্ট অ্যান্ড ডিসপেয়ার। তাহলে কেউই এমন রাগ, ক্ষোভ এবং হতাশা অনুভব করেননি। অ্যাজ দাও স্যাড ভার্জিন ফর দাই র্যাভিস্ট হেয়ার। স্যাড ভার্জিন বেলিন্ডা র্যাভিস্ট জোর করে নেওয়া ইচ্ছাকৃতভাবে। তাহলে বেলিন্ডা এক দুঃখিনী কুমারী, শুধু তার চুল জোর করে নেওয়া হয়েছে বলেই এমন শোকাহত তিনি। র্যাভিস শব্দটা একটা যৌন সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এখানে, অথচ এখানে কেবল চুল কাটা হচ্ছে, চুল কাটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে পোপ অতিরঞ্জিত করে দেখাচ্ছেন কি না, অনুতপ্ত না হয়ে মৃত হিংস্র অত্যাচারীরাও এতটা দুঃখ পান না, কিংবা সিনথিয়া যখন তার পোশাক এলোমেলো ভাবে পিন করা হয় তখনও এতটা দুঃখ পান না, এবং এই সমস্ত রাগ, ক্ষোভ এবং হতাশা অনুভব করেনি। তাহলে বলা হচ্ছে অনুতপ্ত না হয়ে মৃত হিংস্র অত্যাচারীরা বা সিনথিয়া যখন তার পোশাক এলোমেলো হয়ে যায় এভাবে রাগ, ক্ষোভ বা হতাশা অনুভব করেননি, যেমনটা বেলিন্ডা বা দুঃখী কুমারী তুমি তোমার চুরি যাওয়া চুলের জন্য করছো। তাহলে এই অংশে আমরা দেখলাম অভিজাত সমাজের অগভীর মূল্যবোধের ওপরে একটা তীক্ষ্ণ ব্যঙ্গ করা হয়েছে। এখানে তুচ্ছ ঘটনাকে মহাকাব্যিক ট্র্যাজেডির মতো দেখানো হয়েছে। মক হেরোইক পোয়েট্রির উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। অতিশয়োক্তি, ব্যঙ্গ, অ্যালিউশন এবং সামাজিক সমালোচনা ব্যবহার করা হয়েছে। 18th সেঞ্চুরির অভিজাত সমাজের শূন্যতা এবং রূপ আসক্তি এখানে প্রকাশ পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আশা করি এতদূর পর্যন্ত সবার বোঝা গেছে, কোথাও কারো অসুবিধে নেই। নেক্সট, ফর দ্যাট স্যাড মোমেন্ট হোয়েন দ্য সিলফ উইথড্রিউ অ্যান্ড এরিয়েল উইপিং ফ্রম বেলিন্ডা ফ্লিউ। আমব্রিয়েল বা উমব্রিয়েল বা অ্যাম্ব্রিয়েল যা বলতে পারো, a dusky melancholy sprite, as ever sullied the fair face of light. Down to the central earth his proper scene, repaired to search the gloomy cave of spleen. For that sad moment when the sylph withdrew. Sad moment মানে দুঃখের মুহূর্ত, সিলফ মানে বায়ুর আত্মা, বেলিন্ডার সৌন্দর্য এবং সতীত্বের রক্ষক। উইথড্রিউ মানে সরে গেল, এরিয়েল মানে সিলফের সেই নেতা, উইপিং মানে কাঁদতে কাঁদতে, আর ফ্লিউ মানে উড়ে গেল। বলা হচ্ছে যে দুঃখজনক মুহূর্তে সিলফরা বেলিন্ডাকে ছেড়ে চলে যাচ্ছে এবং সিলফের যে নেতা এরিয়েল কান্না ভরা হৃদয়ে বেলিন্ডার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বেলিন্ডা নিজের অহংকার এবং আত্মমগ্নতার কারণে আর সুরক্ষিত নন। আত্মারা সরে যাওয়া মানে তার নৈতিক এবং আধ্যাত্মিক রক্ষা কবচের অবসান, সেটাই এখানে বোঝানো হয়েছে। এই অংশে আমরা দেখতে পাবো অ্যাম্ব্রিয়েল কি করছে, পাতাল লোকের বিষণ্ণতার দেবী স্প্লিনের গুহায় যাত্রা করছে। অ্যাম্ব্রিয়েলের স্প্লিনের গুহায় যাত্রা বর্ণনা করা হচ্ছে এখানে। গুহাটা অত্যন্ত অন্ধকার, শীতল এবং বাতাসীন। এখানে দেবী স্প্লিন চিরকাল তার বিষণ্ণ বিছানায় শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এবং তার পাশে ব্যথা মানে পেইন এবং মাথায় মানে মাইগ্রেইন অবস্থান করে। তার সিংহাসনের পাশে দুজন দাসী থাকে, যাদের মধ্যে একজন হলো বদমেজাজ ইল নেচার, যাকে একজন বৃদ্ধা কুমারী হিসেবে চিত্রিত করা হয়েছে। অ্যাম্ব্রিয়েল বেলিন্ডার দুঃখ বাড়ানোর জন্য দেবীর কাছে সাহায্য চাইতে আসে। এটাই আমরা এই 4টে লাইনের মাধ্যমে দেখতে পাবো। তাহলে এখানে প্রথম লাইনে আমরা কি দেখছি না, প্রথম লাইনে বলা হচ্ছে যে দুঃখজনক মুহূর্তে সিলফরা বেলিন্ডাকে ছেড়ে চলে গেল এবং এরিয়েল কান্না ভরা হৃদয়ে বেলিন্ডার কাছ থেকে দূরে সরে গেল। তাহলে এখানে প্যাথেটিক ফ্যালাসি ইউজ করা হয়েছে, আত্মারা মানুষের মতো কাঁদছে। অ্যালিগরি, সিলফরা নৈতিক সচেতনতার প্রতি। নেক্সট দেখো, আমব্রিয়েল a dusky melancholy sprite, as ever sullied the fair face of light. তাহলে আমব্রিয়েল মানে এক গম্ভীর, সিলফ নামের অর্থ ছায়া, তার নামের অর্থ হচ্ছে ছায়া। ডাস্কি অন্ধকারাচ্ছন্ন, মেলানকলি বিষণ্ণ, আর স্প্রাইট হচ্ছে ক্ষুদ্র আত্মা। তাহলে আমব্রিয়েল বেলিন্ডার হতাশা, বিষাদ এবং ক্রোধের, অ্যাজ এভার সালিড দ্য ফেয়ার ফেস লাইট,
এই আত্মাটি যেন আলো ও সৌন্দর্যের উজ্জ্বল মুখকে কলুষিত করছে। শালিড মানে কলুষিত করা, ফেয়ার ফেস অফ লাইট আলো, সৌন্দর্য ও আনন্দের প্রতীক। তাহলে বেলিন্ডার উজ্জ্বল রূপ ও আনন্দ এখানে বিষাদে ঢেকে গেছে। মেটাফোর ইউজ করা হয়েছে। সুখ এবং সৌন্দর্য মানে এখানে আলো, আলোর দ্বারা বোঝানো হয়েছে। ডাউন টু দ্য সেন্ট্রাল আর্থ হিজ প্রপার সিন, রিপেয়ার টু সার্চ দ্য গ্লুমি কেভ অফ স্প্লিন। আমব্রিয়েল পৃথিবীর গভীরে মানে কেন্দ্রে অবস্থিত নিজের সেই উপযুক্ত স্থানের দিকে নেমে যাচ্ছে। কোথায় না স্প্লিনের গুহাতে, তাই তো। সেন্ট্রাল আর্থ মানে পৃথিবীর অন্তর্গত অংশ, প্রপার সিন স্বাভাবিক বাসস্থান। ক্লাসিক্যাল কসমোলজি অনুযায়ী পৃথিবীর কেন্দ্র অন্ধকার এবং বিষণ্ণতার স্থান। বিষণ্ণতা ও মানসিক অন্ধকারের গভীরতায় প্রবেশ করছে কে? আমব্রিয়েল। রিপেয়ার্ড মানে গেল, গ্লুমি অন্ধকারাচ্ছন্ন কেভ গুহা, স্প্লিন মানে হঠাৎ রাগ, বিষণ্ণতা, নার্ভাস এবং আবেগ। তাহলে সে বিষণ্ণতা, খামখেয়ালিপনার গুহা স্প্লিনে প্রবেশ করলো। 18 সেঞ্চুরিতে স্প্লিন মানে ছিল নারীদের মানসিক অস্থিরতা ও হঠাৎ আবেগ। আমব্রিয়েল বেলিন্ডার আবেগকে আরো উত্তেজিত করতে চেয়েছিল, তার দুঃখকে বাড়িয়ে তুলতে চেয়েছিল, তাই সে স্প্লিনের গুহায় প্রবেশ করলো। এই অংশে বেলিন্ডার মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে। সিলভদের প্রস্থান মানে নৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটছে। আর কেভ অফ স্প্লিন মানুষের যৌক্তিক আবেগ, বিশেষত অভিজাত নারীদের খামখেয়ালিপনার প্রতীক এখানে। তাহলে আলেকজান্ডার পোপ এখানে মক হেরোইক অ্যালিগরি ব্যবহার করে সমাজের মানসিক দুর্বলতা এবং আবেগ প্রবণতাকে ব্যঙ্গ করেছেন। নেক্সট দেখো, সুইফট অন হিজ শুটি পিনিয়ন্স ফ্লিড দ্য নোম and in a vapor reached the dismal dome. No cheerful breeze this sullen region knows, that dreaded east is all the wind that blows. Here in a grotto sheltered close from air, and screened in shades from day detested glare, she sighs forever on her pensive bed, pain at her side and megrim at her bed. কি বলা হয়েছে এখানে দেখো, সুইফট অন হিজ শুটি পিনিয়ন্স ফিল্টার্স দ্য নোমস। অ্যাম্ব্রিয়েল এখানে নোম মানে ভূত বা আত্মা, সুইফট দ্রুত, শুটি মানে ধোঁয়াটে, পিনিয়ন্স ডানা, ফ্লিট মানে হালকা এবং দ্রুত উড়ে যাওয়া, নোম মানে ভূত বা আত্মা, অ্যাম্ব্রিয়েলের কথা বোঝানো হয়েছে। আর ভেপার মানে কুয়াশা বা বাষ্প, আর ডিসমাল ডোম মানে হচ্ছে বিষণ্ণ গম্বুজ, কেভ অফ স্প্লিনকে বলছে। তাহলে আমব্রিয়েল কালো ধোঁয়াটে ডানায় দ্রুত উড়ে এক মেঘলা বাষ্পের মধ্যে দিয়ে বিষণ্ণ প্রাসাদে পৌঁছে যায়। কালো ডানা এবং বাষ্প মানসিক অন্ধকার, দুঃখ ও নেতিবাচক চিন্তার প্রতীক। আমব্রিয়েল তার যাত্রা মানুষের মানসিক বিষণ্ণতার গভীরে প্রবেশকে বোঝায়। ইমেজারি এখানে ইউজ করা হচ্ছে, অ্যালিটারেশন, সুইফটার, শুটি। আর অন্ধকার ও গ্লানি ভরা দৃশ্যটা ইমেজারি এখানে। এবং বলা হচ্ছে নো চিয়ারফুল ব্রিজ। চিয়ারফুল ব্রিজ মানে আনন্দদায়ক বাতাস নেই, নো। সাইলেন্ট রিজিয়ন মানে গোমড়া বিষণ্ণ এলাকা। ড্রেডেস্ট ইস্ট মানে ভীতিকর পূর্ব বাতাস, মানে বলা হচ্ছে এই গোমড়া অঞ্চলে কোনো আনন্দদায়ক হাওয়া নেই, কেবল ভয়ঙ্কর পূর্ব দিকের বাতাসই এখন বইছে। 18 সেঞ্চুরির ইংল্যান্ডে ইস্টের যে উইন্ড বাতাসকে অসুস্থতা, বিষণ্ণতা এবং অস্বস্তিকর বলে মনে করা হতো, তাই বলা হচ্ছে এটা। এটি এমন একটা মানসিক অবস্থাকে বোঝাচ্ছে যেখানে স্বস্তি বা আনন্দের কোনো প্রবেশ নেই, কেবল বিরক্তি এবং অস্থিরতা কাজ করছে এখানে। এখানেও দেখো প্যাথেটিক ফ্যালাসি ইউজ করা আছে, প্রকৃতি মানুষের মনের অবস্থাকে যেন প্রতিফলিত করছে, তাই না। হেয়ার ইন আ গ্রোটো শেল্টার্ড ক্লোজ ফ্রম এয়ার অ্যান্ড স্কিনড শেডস ফ্রম ডেজ ডিটেস্টেড গ্লেয়ার। কি বলা হচ্ছে, গ্রোটো মানে গুহা, শেল্টার্ড ক্লোজ মানে সম্পূর্ণভাবে আবদ্ধ, স্ক্রিন আড়াল করা, আর ডিটেস্টেড গ্লেয়ার মানে অপছন্দনীয় উজ্জ্বল আলো। এই স্থানে হেয়ার একটি গুহার ভেতরে সবকিছু বাতাস ও দিনের আলো থেকে শক্তভাবে আড়াল করা আছে। আলো ও বাতাস থেকে দূরে থাকা মানে বিবেচনা, যুক্তি ও মানসিক স্বচ্ছতা থেকে দূরে থাকা। আলো মানে বিবেচনা, যুক্তির প্রতীক, স্বচ্ছতার প্রতীক, সেখান থেকে দূরে থাকা মানে এগুলো থেকে দূরে থাকা। সিম্বলিজম, অন্ধকারকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, অজ্ঞতা, মানসিক বিশৃঙ্খলা। মানসিক বিশৃঙ্খলা, অজ্ঞতা দ্বারা অন্ধকারকে বোঝানো হচ্ছে। দ্য সাইজ ফর এভার অন হার পেন্সিভ বেড। স্প্লিনের দেবী চিন্তামগ্ন শয্যায় চিরকাল দীর্ঘশ্বাস ফেলছেন। সাই দীর্ঘশ্বাস ফেলা, তাই না। অন হার বেড এখানে স্প্লিনের দেবী, স্প্লিন গুহার দেবী।
সি মানে স্প্লিনের, সাইট ফর এভার মানে চিরস্থায়ী বিষণ্ণতা, পেনসিভ, পেনসিভ মানে গভীর চিন্তামগ্ন, পেইন মানে আমরা জানি শারীরিক যন্ত্রণা মানব রূপে, অ্যান্ড ম্যাগ্রিম মানে এখানে মাথা ব্যথা, মাইগ্রেন জাতীয় স্নায়বিক রোগ, হিস্টিরিয়ার সমতুল এটা। পেইন অ্যাট হার সাইড অ্যান্ড ম্যাগ্রিম অ্যাট হার, এখানে পোপের যুগে ম্যাগ্রিম শব্দটা নার্ভাস অসুখ, মাথা ব্যথা বা মানসিক অস্থিরতা বোঝাতে ব্যবহৃত হতো। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্প্লিনের দেবী চিন্তামগ্ন শয্যায় চিরকাল দীর্ঘশ্বাস ফেলছেন, তার পাশে যন্ত্রণা এবং মাথার কাছে ম্যাগ্রিম বা মাইগ্রেন বা হিস্টেরিয়া অবস্থান করছে। তাহলে এই যে দৃশ্য, এখানে অযৌক্তিক আবেগ, মানসিক রোগগ্রস্ততা এবং অতিরঞ্জিত সংবেদনশীলতা প্রকাশ পাচ্ছে। পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে, পেইন এবং মাইগ্রেনকে মানুষের মতো দেখানো হচ্ছে। স্প্লিনের মানসিক অসামঞ্জস্যতা যেন একটা রূপক, অ্যালিগরি, তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে মক এপিক মেশিনারি একদম উৎকৃষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। কেব অফ স্প্লিন মানুষের যৌক্তিক আবেগ এবং মানসিক দুর্বলতার প্রতীক। 18th সেঞ্চুরির অভিজাত সমাজের অতিরিক্ত আবেগ প্রবণতা এবং কৃত্রিম সংবেদনশীলতাকে ব্যঙ্গ করেছেন পোপ এখানে। তুচ্ছ একটা চুল কাটা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন ভয়াবহ মানসিক জগৎ নির্মাণই কিন্তু কবির একটা বিদ্রূপ, তিনি বিদ্রুপাত্মক ভঙ্গিতে এটা দেখিয়েছেন। ইমেজারি, সিম্বলিজম, অ্যালিগরি, পার্সোনিফিকেশন, প্যাথেটিক ফ্যালাসি এবং মকেরই এক্সাজারেশন তিনি এখানে প্রয়োগ করেছেন। আশা করি রেপ অফ দ্য লক ক্যান্টো 4 এর পার্ট 1 এর এই পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ক্যান্টো 4 এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।